আদা রসুন বাটা হচ্ছে আমাদের প্রতিদিনের রান্নাবান্নার জন্য নিত্য প্রয়োজনীয় একটা উপকরণ। আর এই আদা রসুন বাটা আমি দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখি, গন্ধ একদমই কিন্তু যায় না। আর তার সাথে দুপুরে খুবই মজার মজার খাবার দাবার রান্না করলাম, সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দুইটা বক্স দেখতে পাচ্ছেন, এগুলোর ভেতরে কিন্তু রসুন ছিল। এগুলা কিন্তু যখন নতুন রসুন বের হয়েছিল গেল বছর, সেগুলো আমি ব্লান্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে বের করে নিছি, এখন আবার নতুন আদা বের হয়েছে, সেই আদার সাথে মিক্স করে নিব। কয়েকদিন আগে হচ্ছে আপনাদের ভাই আদা রাখছিল, সেই আদাগুলো আমি ব্লান্ড করে নিছি। তো এই আদাগুলা গতকালকে রাত্রে ব্লান্ড করছিলাম, এগুলা হচ্ছে এখন মেপে মেপে দিয়ে দিতেছি। দুইটা বক্সে হচ্ছে আমার মোটামুটি 2 কেজি রসুন ছিল, আর এখানে হচ্ছে 2 কেজির মতো আদা আছে। সেগুলো হচ্ছে মেপে তারপরে হচ্ছে আমি দিয়ে দিতেছি। আদার পরিমাণ একটু বেশি ছিল, যার জন্য হচ্ছে আমি একটু মেপে দিলাম। আদা রসুন বাটার মাঝে অনেকে হচ্ছে আদার পরিমাণ বেশি দেয়, আবার অনেকেই হচ্ছে রসুনের পরিমাণ বেশি দেয়। আমি হচ্ছে দুইটা সমান সমান দেয়, আমার কাছে কেন যেন কম বেশি একদমই ভালো লাগে না। তো ভালো করে আদা রসুনটা হচ্ছে মিশিয়ে নিতেছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর হচ্ছে একটা বড় বক্সের ভিতরে আমি ভরে রেখে দিব। যখন আমার প্রয়োজন হবে তখন হচ্ছে আমি বেশি করে একটু বের করে বাহিরে রাখবো। এই বক্সটার মাঝে হচ্ছে 4 কেজি পরিমাণ আদা রসুন আটে। আর এই বক্সটা ভরে রাখলে আমার 4 মাসের মতো অনায়াসে চলে যাবে। 4 মাস রাখলে কি আদা রসুনের গ্রান নষ্ট হয়ে যাবে? একদমই না। আমি হচ্ছে 15 দিনের জন্য আদা রসুন বাহিরে রেখে দেবো। আবার 15 দিন পর হলে তখন হচ্ছে আদা রসুনটা ডিপ ফ্রিজ থেকে বের করব। এভাবে করে বের করলে তখন হচ্ছে আদা রসুনের গ্রানটা সহজে নষ্ট হয় না। আর যদি একদিন 2 দিন পর পরই আপনি ডিপ ফ্রিজ থেকে নরমাল করেন, তখন হচ্ছে আদা রসুনের গ্রানটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যাই হোক, এগুলো হচ্ছে এখন আমি সংরক্ষণ করে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে গতকালকে ফ্রিজটা যেহেতু পরিষ্কার করছিলাম, ফ্রিজের মাঝে বক্স করে যে এত কিছু রাখছি যেগুলো নাকি আমার মনেই ছিল না। তার মাঝে চিংড়ি মাছের বক্সটা হচ্ছে আমি রেখে দিছি। সেগুলোর কথা আমি ভুলেই গেছিলাম যে একদম পিছন সাইডে ছিল, যার জন্য ওগুলো আমার আর হাতেও পড়ে নাই। রাত্রেই চিন্তা করে রাখছিলাম যে পরের দিন দুপুরের জন্য হচ্ছে চিংড়ি মাছগুলা ভুনা করব একটু ঝাল ঝাল করে। আর এখানে হচ্ছে ছোট মাছ বের করে নিছি, 5 মিশালো মাছ। এটা হচ্ছে চচ্চড়ি করব। আর একদম কচি কচি ডাটা, সেগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ছোট চিংড়ি দিয়ে হচ্ছে ওগুলা রান্না করব আলু দিয়ে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছগুলা হালকা করে ভেজে নিতেছি। চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নিলে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। বেশি সময় নিয়ে ভাজতে চিংড়ি মাছ একদম বেশি শক্ত হয়ে যায়, তখন আর খেতে কিন্তু ভালো লাগে না। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করে নেব। ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুইটা মাছের মাঝে যতটা পারেন কম মশলা দিয়ে রান্না করলে কিন্তু এগুলার তরকারি একটু বেশি ভালো লাগে। এগুলার হচ্ছে নিজস্ব একটা গ্রান আছে, সেই গ্রানটা হচ্ছে বেশি মশলা দিলে নষ্ট হয়ে যায়। এখানে হচ্ছে চিংড়ি মাছটার মশলা আমি ভালো করে কষিয়ে নিছি। এখানে হচ্ছে এখন কষানোর পর চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম, তারপর সামান্য পানি দিয়ে দিছি। একদম শুকনা শুকনা ভুনা করে নিব। উপরে বেশ খানিকটা তেল ভেসে আসছে, তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে হচ্ছে এই চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে। এখন হচ্ছে অন্য একটা বাটির মাঝে নামিয়ে নিব। চিংড়ি মাছ এমনিতেই আমার অনেক বেশি পছন্দের, আর এই ভুনাটা দেখে মনে হচ্ছিল অনেক বেশি লোভনীয় হয়েছে, কখন যে ভাত দিয়ে খাবো। আর এদিকে হচ্ছে আমি ছোট মাছের চচ্চড়িটা করে নিব, যার জন্য সিম, আলু, পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ সবকিছু দিয়ে হচ্ছে হাতে ভালো করে মেখে নিতেছি। এমন ভাবে মাখতে হবে যেন মনে হয় অর্ধেক রান্না হয়েই গেছে। এখানে হচ্ছে মাখানো শেষে মাছগুলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। অল্প আছে হচ্ছে বসিয়ে রাখছি। আর ভেন্ডি কেটে রাখছিলাম, সেগুলো দেওয়ার কথা তো আমার মনেই ছিল না। পরবর্তীতে হচ্ছে ভেন্ডিগুলো উপরে দিয়ে দিছি। চচ্চড়ির মাঝে হচ্ছে ভেন্ডি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সাথে একটা মূলা দিছিলাম, সেটার কথাও ভুলে গেছিলাম। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা দেওয়াতে অনেক সুন্দর একটা চচ্চড়ি দিয়ে গ্রান আসছে। চচ্চড়ি রান্নাটা নামিয়ে এখন হচ্ছে আমি ওই যে কচি কচি যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে নিয়ে নিছি। এগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। গতকালকেই হচ্ছে ডাটা শাক নিয়ে আসছিল, সেখান থেকে হচ্ছে ডাটাগুলো আমি রেখে দিয়েছিলাম। ডাটাগুলো এত কচি কচি ছিল। তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা মশলা দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নেওয়ার পর হচ্ছে আলু আর হচ্ছে ডাটা দিয়ে দিলাম। আলুগুলাকেও কিন্তু চিকন চিকন করে কেটে নিছি, যেহেতু ডাটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। ডাটাগুলা হচ্ছে মশলার সাথে 5 মিনিটের মতো কষিয়ে নিছি। কষানোর পরেই দেখি ডাটাগুলা একদম সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব। ঝোলের পানিটা ভালো করে ফুটে আসলে আমার রান্নাটা হয়ে যাবে। উপরে কয়েকটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আর ধনিয়া পাতা দিব না, তরকারিটা হচ্ছে নামিয়ে নিব। রান্না বান্না শেষ করে প্রতিদিনের মতো আমি হচ্ছে টেবিলে খাবারগুলো সবকিছু গুছিয়ে নেই। রাইসার পাপা আসার আগেই হচ্ছে খাবার দাবার গুছিয়ে নেই। তো প্রত্যেকটা খাবারই আজকে অনেক বেশি মজাদার ছিল। আর এই ছিল আজকে রান্না বান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।